প্রিয় দর্শক, আমি কথা বলছি তথাকথিত জুলাই সনদ, তার সঙ্গে যুক্ত যে গণভোট এবং এই পুরো প্রক্রিয়ার আড়ালে থাকা ইউনূসের যেই মেগা প্রজেক্ট, যেই প্রকল্প সেটি নিয়ে। দর্শক, আপনারা জানেন যে গণভোট হচ্ছে জুলাই সনদকে বাস্তবায়িত করার জন্য আ একটা প্রক্রিয়া। তো আমাদের ১ম প্রশ্নটা যেটা জানতে হবে আমাদের সেটি হচ্ছে যে প্রশ্নের উত্তর জানতে হবে সেটা হচ্ছে জুলাই সনদটি আসলে কি? দর্শক, আ জুলাই সনদ ইউনুস যাই বলুন, জুলাই সনদ কোনো সংস্কার প্রস্তাব নয়। এটি বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র কাঠামো বদলে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট। সেটা হচ্ছে আমাদের জন্য লেসন 1। এই জুলাই সনদে অনেক কিছু বলা আছে। তো তার মধ্যে আছে কয়েকটি আমি উল্লেখ করি খুব দ্রুত। একটা হচ্ছে বাঙালির পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদের কথা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা আছে, ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় স্বাধীনতার কথা আছে। তো জুলাই সনদের সবগুলো প্রস্তাব, যেহেতু এটা এখন আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে বলে আ ব আ বা আ ইউনূস সরকার খুব আশাবাদী। আমার অনুরোধ, আপনারা এই জুলাই সনদটি পড়ুন। এবং আপনারা যদি একসঙ্গে পড়েন তাহলে পরিষ্কার হবে যে এটি কোনো প্রশাসনিক সংস্কার নয়। এটি একটি রাষ্ট্রের আদর্শ এবং একটি রাষ্ট্রের ক্ষমতার কাঠামোকে সম্পূর্ণভাবে বদলানোর একটি পরিকল্পনা। এবং এই কারণেই জুলাই সনদ হলো অবৈধের ওপর অবৈধ, অসাংবিধানিকের উপরেও আরেক কাঠি অসাংবিধানিক। আম এই যেহেতু জুলাই সনদটি সংবিধানকে চেঞ্জ করার কথা করছে, সেই কারণে আমাদের আগে জানতে হবে যে সংবিধানটা কেন গুরুত্বপূর্ণ। সংবিধান কিন্তু কোনো সাধারণ কাগজ নয়। সংবিধান মানে হচ্ছে একটা রাষ্ট্রের, আমরা যদি বলি আত্মা, তাহলে সংবিধান আসলে সেটা। সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন। সংবিধান কি করে দর্শক? সংবিধান ঠিক করে আপনি কিভাবে নাগরিক হবেন, আপনার অধিকার কোথায় শুরু, কোথায় শেষ, রাষ্ট্র আপনাকে কি দিতে বাধ্য, ক্ষমতা কার হাতে থাকবে, ক্ষমতার সীমাটা ঠিক কোথায়, বিচার ব্যবস্থা কেমন হবে, সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা সংখ্যালঘুর অধিকারকে লঙ্ঘন করতে পারবে কি পারবে না। সংবিধান হলো সেই চুক্তি যার ভিত্তিতে একটি দেশের মানুষ, জনগোষ্ঠী তার রাষ্ট্রকে বৈধতা দেয়। এই কারণেই দর্শক, সংবিধানের একটি শব্দ জনগণের জ্ঞান, জনগণের বিতর্ক এবং জনগণের ইনফর্মড কনসেন্ট বা সম্মতি ছাড়া বদলানো যায় না। দর্শক, এই তথাকথিত জুলাই সনদ লেখা হয়েছে একটি তথাকথিত ঐক্যমত্য কমিশনের নামে। কিন্তু কার সঙ্গে ঐক্যমত্য? এই কমিশন দেশের সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয়, বারবার নির্বাচিত দল আওয়ামী লীগের সঙ্গে একবারও বসেনি। আওয়ামী লীগের কার্যক্রমকে এরা নিষিদ্ধ করেছে। এখন একটা রাষ্ট্রের সংবিধান বদলানোর মতো গুরুতর আলোচনা থেকে দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দেওয়া মানে এটা কোনো ঐক্যমত্য নয় দর্শক, এটি আসলে রাজাকার মত্ত। তাই না? আরো ভয়ঙ্কর বিষয়, জুলাই সনদ আর গণভোটের নামে কিছু অনির্বাচিত ব্যক্তি, যেমন এই আলী রিয়াজের মতো, যাদের একটা ক্লাবে নির্বাচিত হয়ে আসার, পাড়ার ক্লাবে নির্বাচিত হয়ে আসার কোনো আ ক্ষমতা নেই, যোগ্যতা নেই। তারা একটা নির্বাচিত, এই জুলাই সনদের নামে একটা নির্বাচিত সরকারের উপর চাপ সৃষ্টি করছে সংবিধান বদলানোর জন্য। এটা গণতন্ত্র নয়, এটা সাংবিধানিক আগ্রাসন। এখন আ আসি আমরা তথাকথিত যে গণভোট সেটা নিয়ে। সংবিধান পরিবর্তনের জন্য যে গণভোটের কথা বলা হচ্ছে সেখানে ৪৮ টি দফা। কোন দফা আলাদা করে ব্যাখ্যা করা হয়নি জনগণের কাছে এতদিন। আ কোন ধরনের জাতীয় বিতর্ক হয়নি। আ জনগণ জানে না আ আ যে কোন ধারায় কি আছে, সেটার রিপারকাশন কি? এই বাঙালি জাতীয়তাবাদ বদলে দিলে তার কি হতে পারে? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে তার কি ফলাফল হতে পারে? আ রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ালে কি হতে পারে ফলাফল? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দর্শক যে আমাদের মতো ২-৪ জন আইনজীবী ছাড়া বাংলাদেশের তেমন কোনো মানুষই আসলে আ জানেই না যে তারা আসলে কিসে ভোট দেবে। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে। এইরকম নজির পৃথিবীর কোথাও নেই দর্শক।
আর ৪৮টি সাংবিধানিক গুরুতর রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মতো জরুরি প্রশ্নে একসঙ্গে তাদেরকে দিতে হবে শুধু হ্যাঁ বা না। এটা দর্শক গণতন্ত্র নয়। এটি পুরোপুরি একটা ম্যানিপুলেটেড প্লেবিসাইট যেটা আমরা বলি আই আইনের ভাষায়। সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে ভয়ংকর ধারা হলো নির্বাচনের পর সংসদ ২৭০ দিন কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। আর যদি তারা সংস্কার করতে ব্যর্থ হয় তাহলে প্রস্তাবগুলো নাকি আপনা আপনি কার্যকর হয়ে যাবে। অর্থাৎ জনপ্রতিনিধিরা মানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা কিছু না করলেও সংবিধান আপনা আপনি বদলে যাবে। এটি আসলে আর কিছুই নয়, এক ধরনের গণতন্ত্রের লেবাসে সংবিধান দখলের কৌশল। তো প্রশ্নটা হলো একদিকে নির্বাচন, আরেকদিকে গণভোট, অন্যদিকে দেখছি আমরা কোথাও কোনো ঐক্যমত্য নেই। দেশের অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, আইন শৃঙ্খলা নেই, প্রার্থীদের নিরাপত্তা নেই, কোনো কিছু নেই। তবুও গণভোট নিয়ে এত তাড়াহুড়ো এবং মাতামাতির কারণটি কি? এখানেই আসে বিএনপি এবং জামায়াতের প্রসঙ্গ। প্রথমে আমরা এই জুলাই সনদ হওয়া পর্যন্ত বিএনপির বক্তব্যগুলো একটু দেখি। বিএনপির নেতারা একসময় এই জুলাই সনদে স্বাক্ষরের পর বলেছিলেন যে জুলাই সনদের দায় তারা নেবে না। তাদের নোট অফ ডিসেন্টের কোনো মূল্য দেওয়া হয়নি। তাদের এবং আরো ভয়াবহ তাদের স্বাক্ষরিত কাগজ নাকি বদলে দিয়ে তাদের সাথে প্রতারণা করেছেন ইউনূস। তারা আরো বলেছিল যে সংসদই যথেষ্ট, জুলাই সনদের কোনো দরকার-টরকার নেই। আর সেই অ্যাডভোকেট আলাল, বিএনপির আলাল সাহেবের সেই বিখ্যাত উক্তিটি তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, "বিএনপি হলো অর্জুন গাছের ছাল, যার প্রয়োজন, যার যখন প্রয়োজন সে তখন তা কেটে নিয়ে যায়।" কিন্তু নির্বাচনের ঠিক আগে এসেই গত কয়েকদিনে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হঠাৎ তাদের সুর বদলেছে। মির্জা ফখরুল তো বলেই ফেললেন যে সংস্কারকে নাকি না বলার মানে না ভোট দেওয়ার নাকি কোনো আসলে যুক্তি নেই বা কারণ নেই। অন্যদিকে আমরা তারেক জিয়াকে কি দেখছি? যে তারেক জিয়া গণভোট, জুলাই সনদ এবং তাদের যেই নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো নিয়ে তিনি একদম চুপচাপ, স্পিকটি নট। তিনি মিটিং করছেন সেই সব ছাত্র নেতাদের সাথে যারা ২ দিন আগেও তার একটি বিশেষ প্রত্যঙ্গ উল্লেখ করে সেখানে তারা কি করতে ইচ্ছুক এই নিয়ে কিছু কুৎসিত স্লোগান দিয়েছিল। যেগুলো মানে কোনো সভ্য সমাজে আসলে বলা প্রশ্নই ওঠে না। আ কিন্তু তারেক জিয়া নির্বিবাদে তাদের সাথে আলোচনা বৈঠক-টৈঠক করছেন। আবার তিনি জামাতের আমিরের সাথেও বসছেন। তো এই যে তাদের এই হঠাৎ সুর বদলানো বা ক্ষেত্র বিশেষে হঠাৎ নীরবতা এগুলো প্রশ্ন তোলে যে এটা কি আসলে কোনো পোস্ট ইলেকশন অ্যারেঞ্জমেন্ট এর ইঙ্গিত? বিএনপি কি আবারও অর্জুন গাছের ছাল হতে প্রস্তুত হচ্ছে? আ তো এই সময় আমরা দেখলাম যে তারেক জিয়ার সাথে একটা বৈঠক করলেন জামাতের আমির এবং তারপর তারা প্রকাশ্যে বলতে শুরু করলেন যে নির্বাচনের পরপরই এবং সরকার গঠনের আগেই তারা বিএনপির সঙ্গে বসতে চায়। এখন দর্শক দেখুন এখানে ২ টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ১ম, জামাত সরকার গঠনের আগে বসতে ইচ্ছুক এই কথাটি কিন্তু খুব ইচ্ছাকৃতভাবে বলেছে বলে আমার মনে হয়। এর মানে হলো তারা সরকারের ভবিষ্যতের যে সরকারটি হবে তার সরকারের কাঠামো এবং চরিত্র নিয়ে একটা দর কষাকষি করতে ইচ্ছুক। দ্বিতীয়ত জামাত যখন বলছে যে ৫ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে, তখন তারা আসলে কি বোঝাতে চাচ্ছে? তারা বোঝাতে চাচ্ছে যে নির্বাচনের ফল যাই হোক, আ কোন সরকার যেন এককভাবে নীতি নির্ধারণ করতে না পারে। রাষ্ট্র পরিচালনা যেন একটা শেয়ার্ড পাওয়ার অ্যারেঞ্জমেন্ট এর মাধ্যমে হয়। অর্থাৎ এখানে জাতীয় সরকার এবং জাতীয় ঐক্যমত্যের সরকার এই শব্দ দুটো আমরা তখন শুনতে শুরু করলাম। জামাত বলছে একটা জাতীয় সরকারের কথা আর বিএনপি বলছে একটা জাতীয় ঐক্যমতের সরকারের কথা। ভাষা আলাদা কিন্তু কাঠামোগত ধারণাটা কিন্তু দর্শক আমার মনে হচ্ছে একই একই রকম। আ মানে নির্বাচনের মাধ্যমে কেউ একক ম্যান্ডেট পেলেও ক্ষমতা এককভাবে প্রয়োগ করা যাবে না। অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় যায় তবে সেই ক্ষমতা জামাত এবং ইউনূস এবং এনসিপির সাথে ভাগাভাগি করতে হবে। এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই বিএনপির সাথে আ এই যে জামাতের আলোচনা, এটা শুধু নিছক আলোচনা নয়, এটি একটি নির্বাচন পরবর্তী ক্ষমতা বন্টনের ইঙ্গিত।
আর এই ইঙ্গিতটা দর্শক আরো বিপজ্জনক হয়ে ওঠে তখনই যখন আমরা দেখি যে জুলাই সনদের মাধ্যমে সংবিধান বদলানোর চেষ্টা করা হচ্ছে আর গণভোটের মাধ্যমে সেই পরিবর্তনকে জনসম্মতি হিসেবে দেখানো হচ্ছে। সব মিলে একটি প্রশ্ন সামনে আসে, সংবিধান বদলানোর প্রকল্প, গণভোটের ফাঁদ এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের যে ধারণা, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি একই রাজনৈতিক নকশার অংশ? তাহলে এই দফায় এবার আসুন আমরা একটু খুঁজে বের করবার চেষ্টা করি আমাদের শান্তির দূত, মেগা ক্ষমতার লোভী, মেগা মাস্টার মাইন্ড, মেগা অথর্ব ইউনুস সাহেবের মেগা প্রজেক্টটি আসলে কি। কেউ কেউ বলে যে জুলাই সনদ ইউনুসের কাছে একটা সেফ এক্সিট বা সেফ এক্সিস্টেন্স। আমার কাছে মনে হয় সেটি আংশিক সত্য দর্শক। ইউনুস আসলে চাইছেন বাংলাদেশকে এমন ভাবে বদলাতে যেন তিনি এবং রাষ্ট্রবিরোধী জামাত শিবির এনসিপি যারা আছে এরা ইচ্ছে মতো দেশটাকে চালাতে পারে, লুটে পুটে খেতে পারে এবং বিদেশিদের কাছে বিক্রি করে দিতে পারে দেশটাকে। তো সরকারি লিফলেটগুলো, এই গণভোট নিয়ে সরকারি লিফলেটগুলোর দিকে আপনারা একটু নজর রাখুন। সেখানে বলা হচ্ছে গণভোটে হ্যাঁ দিলে নাকি বিরোধী দলকে গুরুত্বপূর্ণ সংসদীয় পদ দেওয়া হবে, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসবে এবং নারীর ক্ষমতায়ন নাকি নিশ্চিত হবে। কিন্তু বাস্তবতাটা কি দর্শক? প্রথমত আমরা জানি আওয়ামী লীগবিহীন একতরফা এই পাতানো নির্বাচনে বিরোধী দল কে হবে সেটা আগেই ঠিক করে রাখা হয়েছে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা হচ্ছে একটা পাতানো রাজনৈতিক বন্দোবস্ত। দ্বিতীয়ত, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর প্রসঙ্গ আসছে কেন? ডক্টর ইউনুসের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এখানে খুবই স্পষ্ট। এটা আমরা আগেও আপনাদেরকে বলেছি সময় সময় যে আসলে ডক্টর ইউনুস ক্ষমতায় শুধু টিকে থাকতে চান না, তিনি প্রেসিডেন্ট হতে চান। আর তাই প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর এত চেষ্টা। এটা কোনো নীতিগত সংস্কার নয় দর্শক, এটা হচ্ছে একটা ব্যক্তিকেন্দ্রিক, ইউনুস কেন্দ্রিক, রাজাকার কেন্দ্রিক রাষ্ট্র পুনর্গঠন। তৃতীয়ত, নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে। কিন্তু সেই গত ১৬ মাসে আমরা কি দেখছি? নারীর অধিকারের নজিরবিহীন সংকোচন, নারী বিরোধী শক্তির নজিরবিহীন প্রকাশ্য উত্থান এবং সংখ্যালঘু ও ভিন্ন মতের ওপর নজিরবিহীন আক্রমণ। বাস্তবতা হলো এই গণভোটের লক্ষ্য নারীর ক্ষমতায়ন নয়। লক্ষ্য হচ্ছে নারী অধিকার বিরোধী শক্তিকে সাংবিধানিক বৈধতা দেওয়া, ক্ষমতায় আনা। এখানেই আসে ডক্টর ইউনুসের তথাকথিত মেগা প্রজেক্ট। এই মেগা প্রজেক্ট কোনো অর্থনৈতিক প্রকল্প নয়, এটি একটি রাষ্ট্র ব্যবস্থাকে খোলনলচে পাল্টে ফেলার প্রকল্প, যেখানে পাতানো নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হবে, অনির্বাচিত ও রাষ্ট্রবিরোধী শক্তি বাংলাদেশের নীতি নির্ধারণ করবে, সংবিধান বদলানো হবে জনগণের ইনফর্মড কনসেন্ট ছাড়া, মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুনর্লিখন করা হবে। এই চেষ্টাটি উনি গত ১৬ মাস ধরে করে গেছেন। উনি এবং উনার জামাত শিবির রাজাকাররা মিলে, এনসিপি মিলে করে গেছে। লাভ হয়নি। এবার উনি আরেকটি নতুন মোড়কে এই প্রক্রিয়াটি আবার শুরু করতে চাচ্ছেন। উদ্দেশ্য নারী ও সংখ্যালঘুদের অধিকার খর্ব করা এবং এই সবকিছুই হবে জনগণের সম্মতের নামে। এটাই হচ্ছে এই গণভোট, এই জুলাই সনদের সবচেয়ে ভয়ঙ্কর দিক। কারণ এখানে জনগণকে বাদ দিয়েই জনগণের নামেই রাষ্ট্রকে একটি ভয়াবহভাবে নতুনভাবে সাজানো হচ্ছে। প্রশ্ন হলো দর্শক, ইউনুস সফল হবেন কিনা? না, হবে না। ১৬ মাসে অবিশ্রাম চেষ্টা করে মানুষকে মেরে নজিরবিহীন দমন করে ইউনুস পারেননি। একটি পাতানো নির্বাচন করেও উনি পারবেন না। যেই দানবকে উনি বোতল থেকে বের করেছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে, ক্ষমতায় আসতে, তাকে আবার বোতলের মধ্যে ঢোকাতে তিনি অন্তত পারবেন না। কারণ the genie is already out of the bottle। আর দর্শক, চোর নির্বাচিত হলেও চোরই থাকে। রাজাকার গণহত্যাকারীই থাকে। জঙ্গিরা নির্বাচিত হয়ে আসলেও জঙ্গিই থাকে।
এরা আ যতই চেষ্টা করুক, বেইমান মাতৃভূমির সাথে যারা বেইমানি করেছে, তারা বেইমানি থাকে। তারা এই দেশটাকে কি চালাবে? এতদিন তো আমরা এদের শাসনই দেখেছি। এদের শাসন তো আমাদের নতুন করে দেখার কিছুই নেই। এই ইউনূস, এই বিএনপির চাঁদাবাজি গত ১৬ মাসে, আ এই জামাত শিবিরের ঔদ্ধত্য, এগুলো সবকিছু কার্যত তো তারাই ক্ষমতায়। আমরা তো গত ১৬ মাসেই তাদের শাসনই দেখেছি। কাজেই এদেরকে এই পাতানো নির্বাচনের মাধ্যমে আনলে কি হবে তা আমরা সবাই জানি। কিন্তু যা হবে তা হওয়ার আগেই, মানে দেশটা ধ্বংস হবার আগেই এই প্রক্রিয়াটিকে থামানো প্রয়োজন। কারণ লড়াইটা এখন আর শুধু কে ক্ষমতায় আসবে সেটা নিয়ে নয় দর্শক। লড়াইটা এখন বাংলাদেশ থাকবে কিনা, একাত্তর থাকবে কিনা, সংবিধান জনগণের হাতে থাকবে কিনা, নারীর অধিকার থাকবে কিনা, সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে কিনা, নাকি আদৌ বাঁচবে কিনা। লড়াইটা কিন্তু এখন সেইটি নিয়ে। কাজেই দর্শক সচেতন হন। সংবিধান বদলানো মানে কিন্তু আপনার অধিকার বদলানো। আর সেটা যদি হয় আপনার অজান্তে, আপনার সম্মতি ছাড়া, তাহলে সেটি সংস্কার নয়, সেটি আসলে রাষ্ট্রবিরোধী শক্তির রাষ্ট্র দখল। এটা আপনার আমার সবার বিষয়। আপনাদের প্রত্যেকেরই ক্ষমতা আছে প্রশ্ন করার, বোঝার এবং অবস্থান নেওয়ার। প্যাসিভ দর্শক হয়ে থাকবেন না। নীরব থাকবেন না প্লিজ। কারণ নীরবতা এখানে নিরপেক্ষতা নয়। নীরবতা এখানে অন্যায়কে শক্তিশালী করবে। আমি বলি, শেষ করি, আমাদের আশা আছে। কারণ ইতিহাস আছে, কারণ জনগণ আছে, কারণ শেখ হাসিনা আছেন। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যেভাবে ৭১ এ আমাদের বাবা-মায়েরা বঙ্গবন্ধুর উপর আস্থা রেখেছিলেন, আজ আমাদেরও তেমনি আস্থা রাখতে হবে নিজেদের ওপর, দেশের ওপর, আর বাংলাদেশের ভবিষ্যতের ওপর, আর জননেত্রী শেখ হাসিনার ওপর। বাংলাদেশ কখনো হাল ছাড়ে না, এইবারও ছাড়বে না।